আয় বঙ্গবন্ধুর ভাষণ হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করে দেখি কতটুকু মায়ের বুকে ঠোঁট খাইছো তোমরা। আমাদের কি আপনারা ইসলাম বুঝান? আমরা কোরআন পড়ি না, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, 2 বেলা কোরআন শরীফ পড়ি। ধর্ম সবার, ধর্মের জবাব আল্লাহর কাছে দিব, আর কারোর কাছে না। কেউ কাছে লাইসেন্স দিতে হইব আমার যে আমি মুসলমান না, আমি মুসলমান না? তাহলে তো নবীজি এই কথা বলতেন না বিদায় হজের ভাষণে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আপনারা লাইসেন্স দিতে চান, আশা করি আল্লাহ আপনাদের হেদায়েত করবেন। সেইখানে এই শক্তিগুলিকে সাথে নিয়ে একটা শ্রেণী ওরাই যারা মাইনাস করতে চেয়েছিল, আবার -2 না -1 ছিল অ্যাকচুয়ালি, যারা করতে চেয়েছিল আবার মাঠে নেমেছে। এইবার একটা অন্যরকম খেলা। এইবারের খেলাটা হচ্ছে সরকারের পরিবর্তন না, শেখ হাসিনার পরিবর্তন না, আওয়ামী লীগের পরিবর্তন না। বিশ্বাস করেন যে আমি যে খুলে বলতে পারতাম আপনাদের কাছে, যে খেলাটা হচ্ছে সেই খেলাটা হচ্ছে বাংলাদেশটাকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার খেলা। কমপ্লিটলি অকার্যকর রাষ্ট্র, যেখানে কোন আওয়ামী লীগ বিএনপি থাকবে না, আমরা কেউই ভালো থাকবো না। আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা নতুন তালেবানি কিংবা আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো একটা দেশে বসবাস করবে। ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানি না, কালকে বলবে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, পরশু বলবে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না, তারপর দিন বলবে 16ই ডিসেম্বর 30 লাখ শহীদদেরকে ওইখানে যে শ্রদ্ধা করা যাবে না, তারপরে বলবে 1লা বৈশাখ করা যাবে না। একটার পর একটা আস্তে আস্তে বের করলো। ওদের দিয়ে কেউ বলাচ্ছে, বাইরের থেকে টাকা আসছে, কিন্তু অধিকাংশ আলেম সমাজ তাদের সাথে নাই। সামনে এটা প্রমাণ হবে। কিন্তু যারা খেলা খেলছে টার্গেট একজন, শুধু একটা মানুষ টার্গেট, আর সেই টার্গেটের নাম হচ্ছে শেখ হাসিনা। এখন আপনাদের ঠিক করতে হবে, আমরা কি আপোষ করব তাদের সাথে? আমরা কি সব প্রশ্নে আপোষ করতে পারি? আমারে মানেন, আপোষ করব। মজিবুর ভাইরে মানেন, আপোষ করব। বাদল ভাইরে মানেন, আপোষ করব। ঠিক আছে, মাফ করে দিব। কিন্তু দেশের স্বাধীনতা, দেশের ভূখণ্ড আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই প্রশ্নে কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। কিভাবে বলবো আমি ঠিক বুঝায় বলতে পারছি না। মনে করেন চারিদিকে বালুর টালু ছিটায় রাখছে, ম্যাচের কাজে জ্বালা দিতে চেষ্টা করতেছে, হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। কিভাবে শেখ হাসিনাকে খাওয়া যায়, কিভাবে শেখ হাসিনাকে শেষ করা যায়? কারণ এইকে শেষ করতে না পারলে বাংলাদেশটাকে শেষ করা যাবে না। আমি স্বামী মরে গেলে কিচ্ছু হবে না, বাবুলও মরে গেলে কিচ্ছু হবে না। কিন্তু আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে যদি আল্লাহ মাফ করুক, যদি জাতির পিতার কন্যা শেখ হাসিনা, উনি এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলাদেশের আমার বাচ্চার, আপনার বাচ্চার আগামী দিনের স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, আমার বাচ্চার ভবিষ্যৎ। বঙ্গবন্ধু যেমন ছিলেন দেশের স্বাধীনতার স্বপ্ন, মুক্তির স্বপ্ন, আমাদের হত্যা করেছিল। আমাদের যৌবন, আমাদের কৈশোরকে এভাবে কাটার কথা না। জীবনের অর্ধেক সময় তো কাটাইলাম মসজিদের ভিতরে লুকিয়ে থাইকা, বস্তির ভিতরে শুয়ে থাইকা। কখন ছোট থেকে বড় হয়ে গেলাম টের পাইলাম না। স্লোগান দিতে দিতে জীবন শেষ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর জানালা দিতে দিতে জীবন শেষ। অমুকের জানাজা, অমুকের জানাজা, জানালা দিয়েও লাশ নিয়ে কবরস্থান যেতে পারলাম না। মনিরার পাপ্পুর লাশ এখনো লিঙ্গনের পাড়ে যে মসজিদ আছে
তাছাড়া মাদারটার সামনে ওই কোনার মধ্যে দেখবেন দুটো লাশ দাফন করা আছে। কেন? লাশ নিয়ে যাচ্ছিলাম, আপনারা সবাই ছিলেন সেদিন, মনে হয় সবাই ছিলেন, আপনারা বড় সিনিয়র যারা আছেন। লাশ নিয়ে যাচ্ছিলাম দলীয় কার্যালয়ে। কেন? সম্মান দেখাবো। লাশের উপরে গুলি করা হলো, 75টা গুলিবার করলাম, 75টা গুলিবার করলাম, ধোয়ানো লাশ, আবার ওই লাশকে ধোয়ানো হলো। কেন? গুলিবাই করতে হলো শরীর থেকে। ভুলে যান না এগুলি। আর যারা নতুন করে আসছেন, ইয়াং জেনারেশন, যারা এই সংগ্রাম করে, যারা এই পরিশ্রম করে এই দলটা গঠন করেছে, আপনাদের কাজ হচ্ছে তাদেরকে সম্মান করা। ইমামের সামনে যে কোনো নামাজ পড়ার চেষ্টা করেন না, ইমামের পিঠে দেখে নামাজ পড়েন, নামাজ কবুল হবে। ইমামের সামনে নামাজ হয় না। আমি কি বলতে চাইছি বুঝছেন? সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না। তাই আজকে আমার সবচেয়ে প্রিয় জায়গা শহীদগঞ্জ থেকে বলি যে, বলছিলাম বারবার, বাদল বলে এই কথা কেন বলো, খোকন শাহ বলে কেন বলো, চন্দন বলে কেন বলো। আমি ভাই টাইম মতো অপশন নিয়ে নিন। দলের কেন্দ্রীয় নেতা বলে কেন বলো, আমি ম্যারাডন হিসাবে বিদায় নিন। আজকে বলতেছি তাদেরকে, যারা নেত্রীর বিরুদ্ধে আবার ছবল তোলার চেষ্টা করতেছেন, বিদায় নেব না, আপনাদের বিদায় দেব ইনশাল্লাহ। বিদায় নেব না, বিদায় নেব। এবং আওয়ামী লীগ যখন নারায়ণগঞ্জ থেকে সৃষ্টি হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন নারায়ণগঞ্জ থেকেই সৃষ্টি হবে ইনশাল্লাহ। আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখবো। খান সাহেব, ওসমান আলী, একেন শামসুজ্জোহা সহ যারা আছেন, তাদের ঐতিহ্য বজায় রাখবো ইনশাল্লাহ। আমি দয়া করে আপনাদের কাছে ভিক্ষা চাই, আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং যারা কোনো দল করেন না স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধারা, হাত জোর করে অনুরোধ করছি, অন্তত পক্ষে আগামী 3 মাস নিজেদের মধ্যে কোনো আভ্যন্তরীণ কোন্দল করতে দিবেন না। নিজেদের মধ্যে কোন রকম ভুল বুঝাবুঝি করার সুযোগ দিয়েন না। আপনাদের ভুল বুঝাবুঝির সুযোগ সন্ধানীরা কিন্তু সময় মতো আপনাদের পিছন দিক দিয়ে ছুরি মেরে দিবে, কিন্তু এই কাজটা করতে দিয়েন না। আপনাদের ভিতরেই এসে বাইরের লোক ঢুকে যাবে, কেউ বলবে মজিবুর ভাই, কেউ বলবে ইয়াসিন ভাই, ঢুকবে আইসা ঠিক সুযোগ মতো, সময় মতো। এরা হলো এজেন্সি হিসেবে কাজ করে। আওয়ামী লীগের ওই সমস্ত নতুন ভাতের দরকার নাই, যা পুরান ভাত আছে আমার যথেষ্ট আছে। আদর্শ নিয়ে রাজনীতি করতে আসবে, আপত্তি নাই, কিন্তু আমাকে দলে ঢুকে আইসা দলের বদনাম করবে আর আমার নেতাদের মধ্যে লাগাই দিবে, ওই কর্মীদের আমার কিন্তু নজর আছে তাদের প্রতি। আমি কিন্তু ওই এমপি না যে প্রশাসনের উপরে ভরসা করে রাজনীতি করি। আমি মনে করি প্রতিদিন আমি বিরোধী দল।